E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। হ্যালো স্টুডেন্টস। হ্যালো ম্যাম। ভালো আছো তো তোমরা সবাই? হ্যাঁ ম্যাম। আজকে তোমাদের কেমিস্ট্রি ক্লাসটা আমি করব, ঠিক আছে? এইবার দেখো, আমার হাতের এই জিনিসটা তোমরা সবাই চেনো, এটা হলো টর্চ। এইবার টর্চটাকে যদি আমি সুইচ টিপি তাহলে আলো জ্বললো, সুইচ বন্ধ করে দিলাম, আলোটা নিভে গেল। তার মানে টর্চের ভিতরে এমন কিছু আছে যা এই বাল্বটাকে জ্বলতে সাহায্য করছে। কি আছে টর্চের ভেতরে? কি ঢুকাই আমরা? ব্যাটারি। ভেরি গুড, ব্যাটারি। এইবার মনে করো কোনো একটি কারণে আমি টর্চের ভেতর ব্যাটারি আর ঢুকাইনি, ভুলে গেছি ঢুকাতে। এইবার কি সুইচ টিপলে টর্চটা জ্বলবে? না, জ্বলবে না। তার মানে ব্যাটারির মধ্যে এমন কিছু আছে যা আমার এই টর্চের বাল্বটাকে জ্বালাতে সাহায্য করছে। বলতে পারবে কেউ কি আছে? ইয়েস প্লিজ। ম্যাম, রাসায়নিক পদার্থ। ইয়েস, রাসায়নিক পদার্থ। আর এই রাসায়নিক, সিট ডাউন প্লিজ। এই রাসায়নিক পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়ায় তড়িৎ শক্তি উৎপন্ন হচ্ছে যে এই টর্চের বাল্বটাকে জ্বালাতে সাহায্য করছে। তাহলে এই ব্যাটারির ক্ষেত্রে আমরা কি দেখলাম? রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আবার দেখো, এই জিনিসটাও তোমরা সবাই চেনো, মোবাইলের ব্যাটারি। ব্যাটারি যখন লো হয়ে যায়, আমাদের মোবাইলটা আর কাজ করে না, বন্ধ হয়ে যায়, তখন আমরা কি করি? চার্জারের সাহায্যে প্লাগে লাগিয়ে এই ব্যাটারিটাকে চার্জ করি। তার মানে এই ক্ষেত্রে তড়িৎ শক্তি পাঠিয়ে ব্যাটারির মধ্যে থাকা রাসায়নিক শক্তিকে আমরা সক্রিয় করি, ঠিক আছে? তার মানে এই ব্যবস্থায় কি হলো? তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হলো। তাহলে যে সিস্টেম বা ব্যবস্থার মাধ্যমে আমরা হয় রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে অথবা তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতে পারি, তাকেই আমরা বলি তড়িৎ রাসায়নিক কোষ, ঠিক আছে? বা ইলেকট্রোকেমিক্যাল সেল। তাহলে তোমরা বুঝতেই পারছো এই তড়িৎ রাসায়নিক কোষ কত প্রকার হবে? ইয়েস, ভেরি গুড, 2 প্রকার হবে। অর্থাৎ একটি সিস্টেমের মাধ্যমে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। যে ব্যবস্থায় রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকে আমরা বলি গ্যালভানীয় কোষ বা গ্যালভানীয় কোষের আরেকটা নাম হলো ভোল্টীয় কোষ।
ব্যবস্থার মাধ্যমে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, যে ব্যবস্থার মাধ্যমে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তাকে আমরা বলি তড়িৎ বিশ্লেষণ কোষ বা ইলেকট্রোলাইটিক সেল। আজকের এই ক্লাসে আমরা গ্যালভানীয় কোষ বা ভোল্টীয় কোষ সম্পর্কে জানব। ঠিক আছে, তাহলে বোর্ডটা আমি এবার মুছে দিই। দেখো, গ্যালভানীয় কোষ নানা প্রকারের হতে পারে, যেমন ডেনিয়েল কোষ একটা গ্যালভানীয় কোষ, নির্জল কোষ একটা গ্যালভানীয় কোষ। আমি ওয়ান অফ দ্যাম, তাদের মধ্যে যে কোনো একটি গ্যালভানীয় কোষ তোমাদেরকে আজকে পড়াচ্ছি। ঠিক আছে, গ্যালভানীয় কোষে আমরা কি করি, দুটি পাত্র নিয়ে একটিতে জিঙ্ক সালফেট সলিউশন নিয়ে তার মধ্যে একটি জিঙ্ক ধাতুর দণ্ডকে আংশিক নিমজ্জিত করে রাখি। অপর পাত্রে কপার সালফেট সলিউশন নিয়ে তার মধ্যে একটি কপার ধাতুর দণ্ড আংশিক নিমজ্জিত করে রাখি। ইয়েস প্লিজ। এই দুটি ধাতব দণ্ডকে কি বলে? এই দুটি ধাতব দণ্ডকে বলা হয় ইলেকট্রোড বা তড়িৎদ্বার। ভেরি গুড, সিট ডাউন প্লিজ। তাহলে আমরা লিখে নিই এগুলো কি, ইলেকট্রোড। এটা কি ধাতুর তৈরি? জিঙ্ক ধাতুর তৈরি। এটা কি ধাতুর তৈরি? কপার ধাতুর তৈরি। এটাও ইলেকট্রোড। ঠিক আছে, এইবার দুটি পাত্রের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণকে আমরা একটি ইউ আকৃতির নলের সাহায্যে সংযুক্ত করি। ওকে, এই ইউ আকৃতির নলটাকে কি বলে? এই ইউ আকৃতির নলটিকে আমরা বলি সল্ট ব্রিজ বা লবণ সেতু। সিট ডাউন প্লিজ। সল্ট ব্রিজ বা লবণ সেতু। লবণ সেতু সম্পর্কে আমি তোমাদের একটু পরে বলছি। এইবার দেখো, যদি এই দুটি ধাতব তড়িৎদ্বারকে আমরা একটি পরিবাহী তার, একটি ভোল্টমিটার এবং একটি চাবির সাহায্যে সংযুক্ত করি, তবে আমার একটি সম্পূর্ণ বর্তনী তৈরি হলো। ঠিক আছে, ইয়েস প্লিজ। ম্যাম, বর্তনীতে ভোল্টমিটার লাগানো হয় কেন? ইয়েস, ভেরি গুড কোয়েশ্চেন। বর্তনীতে আমরা ভোল্টমিটার লাগাই কারণ এই কোষে যখন তড়িৎ শক্তি উৎপন্ন হবে তখন ভোল্টমিটারের কাঁটার বিক্ষেপ দেখে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এইবার আমার রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হলো। সিট ডাউন প্লিজ। এই পাত্রের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ সহ এই ধাতব দণ্ডকে বলা হয় একটি অর্ধকোষ। এই পাত্রের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ সহ এই ধাতব দণ্ডটাকে বলা হয় একটি অর্ধকোষ এবং দুটি অর্ধকোষের সমন্বয়ে আমার এই সম্পূর্ণ কোষ গঠিত হয়। ওকে, এইবার ধরো আমরা চাবির সাহায্যে বর্তনীটাকে সংযুক্ত করলাম। সংযুক্ত করার ফলে কি হয়, জিঙ্ক তড়িৎদ্বার থেকে জিঙ্ক পরমাণু দুটি ইলেকট্রন ত্যাগ করে Zn2+ আয়ন রূপে দ্রবণে আসে। এখন জিঙ্ক পরমাণু কোত্থেকে পেয়েছি? ধাতব দণ্ড থেকে, মানে ছিল ইন সলিড ফর্ম। এই জন্য আমরা তার পাশে লিখলাম Zn ইন সলিড ফর্ম। দুটো ইলেকট্রন ছাড়লো, ছেড়ে Zn2+ আয়ন রূপে কোথায় এলো? Zn2+ আয়ন রূপে এই দ্রবণে আসলো। ঠিক আছে, এই জন্য এটা আছে ইন অ্যাকুয়া স্টেট। সো আমি লিখলাম ইয়েস। বলো, কিছু বলবে? কেন কপার তড়িৎদ্বার থেকে কপার পরমাণু ইলেকট্রন ত্যাগ করে না? কেন কপার তড়িৎদ্বার থেকে কপার পরমাণু ইলেকট্রন ত্যাগ করে না? কারণ জিঙ্ক পরমাণুর ইলেকট্রন বর্জন করার প্রবণতা কপার পরমাণুর চাইতে বেশি। ঠিক আছে, সিট ডাউন প্লিজ।
তাহলে দেখো এখানে জিঙ্ক পরমাণু দুটি ইলেকট্রন ত্যাগ করে Zn2+ আয়ন রূপে দ্রবণে এলো। তোমরা কি কেউ বলতে পারবে যখন কোনো বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন বর্জন করে তখন তাকে কি বিক্রিয়া বলা হয়? ইয়েস প্লিজ ম্যাম, জারণ বিক্রিয়া। ভেরি গুড, জারণ বিক্রিয়া, অর্থাৎ এটি আমার জারণ বিক্রিয়া বা অক্সিডেশন রিঅ্যাকশন। ওকে, আর যে অর্ধকোষে জারণ বিক্রিয়া সংঘটিত হয় তাকে আমরা বলি জারণ অর্ধকোষ বা অক্সিডেশন হাফ সেল। এক্ষেত্রে যে তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া সংঘটিত হয় তাকে আমরা বাই ডেফিনিশন বলি অ্যানোড। আবার যেই এখানে জিঙ্ক পরমাণু দুটি ইলেকট্রন বর্জন করে Zn2+ আয়ন উৎপন্ন করলো, মানে এখানে ইলেকট্রন ছাড়লো, সেই ইলেকট্রন পরিবাহী তারের মধ্য দিয়ে জিঙ্ক তড়িৎদ্বার থেকে কপার তড়িৎদ্বারে আসে। এইবার কপার তড়িৎদ্বার যে অর্ধকোষে আছে সেখানে কি হয় দেখো, তড়িৎ বিশ্লেষ্য হিসেবে আছে কপার সালফেট সলিউশন। কপার সালফেট সলিউশন বিয়োজিত হয় এইভাবে, CuSO4 বিয়োজিত হয়ে Cu2+ আয়ন প্লাস SO4 2- আয়ন উৎপন্ন করে। অর্থাৎ এই দ্রবণে Cu2+ আয়নের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই Cu2+ আয়ন কপার তড়িৎদ্বারে যায় এবং ওই ইলেকট্রন দুটি গ্রহণ করে ধাতব কপারে বা কপার পরমাণুতে পরিণত হয়। এই বিক্রিয়াটাকে আমরা কিভাবে লিখতে পারি? Cu2+ কোন স্টেটে আছে? দ্রবণে ছিল, ইন অ্যাকুয়াস স্টেট। দুটো ইলেকট্রন গ্রহণ করলো, করে Cu কপার তড়িৎদ্বারে গিয়ে জমা হয় পরমাণু হিসেবে, মিন্স ইন সলিড স্টেট। ঠিক আছে, এইবার কেউ বলতে পারবে যে বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে সেই বিক্রিয়াকে আমরা কি বিক্রিয়া বলি? ইয়েস প্লিজ। বিজারণ বিক্রিয়া। ইয়েস, ভেরি গুড, বিজারণ বিক্রিয়া বা রিডাকশন রিঅ্যাকশন। আর যে অর্ধকোষে এই বিজারণ বিক্রিয়া সংঘটিত হয় তাকে আমরা বলি রিডাকশন হাফ সেল বা বিজারণ অর্ধকোষ। ঠিক আছে, আর যে তড়িৎদ্বারে গ্যালভানীয় কোষের যে তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয় বাই ডেফিনিশন সেই তড়িৎদ্বারকে আমরা বলি ক্যাথোড। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। ওকে, তাহলে অ্যানোডে সংঘটিত বিক্রিয়া আমরা পেলাম জারণ বিক্রিয়া, আর ক্যাথোডে সংঘটিত বিক্রিয়া আমরা পেলাম বিজারণ বিক্রিয়া। আমি কি বলেছি? এই দুটো অর্ধকোষের সমন্বয়ে আমার সম্পূর্ণ কোষ গঠিত হয়েছে। তাহলে সম্পূর্ণ কোষের বিক্রিয়াটা কি হবে? এই জারণ অর্ধকোষের বিক্রিয়া আর বিজারণ অর্ধকোষের বিক্রিয়ার সমষ্টি বা যোগফল বা সমন্বয়, তোমরা যাই বলো। তাহলে আমি লিখি, অ্যানোডের বিক্রিয়াটা আমি কি পেলাম? অ্যাট অ্যানোড জিঙ্ক পরমাণু ইন সলিড স্টেট দুটি ইলেকট্রন ত্যাগ করে Zn2+ ইন অ্যাকুয়াস স্টেট প্লাস 2 ইলেকট্রন। অ্যাট ক্যাথোড কি হয়? Cu2+ ইন অ্যাকুয়াস স্টেট দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার
পরমাণুতে পরিণত হয়, যে কিনা ইন সলিড ফর্ম বা সলিড স্টেট। এইবার দুটোকে আমি যদি সমন্বয় সাধিত করি তাহলে কি হবে বলো? অ্যাড করে দাও দুটো রিঅ্যাকশনকে, এই দুটো ইলেকট্রন ক্যান্সেলড আউট হয়ে যাবে। তাহলে রইল কি? Zn in solid state plus Cu2 plus in aqueous state, আর এদিকে কি পেলাম? Zn2 plus in aqueous state plus Cu solid state। এটাই হলো আমার সামগ্রিক কোষ বিক্রিয়া বা টোটাল সেল রিঅ্যাকশন। ঠিক আছে, এটাই হলো আমার সেল রিঅ্যাকশন। এখন দেখো এই টোটাল বিক্রিয়া বা কোষ বিক্রিয়াটা আমরা কোত্থেকে পেলাম? এই জারণ বিক্রিয়া আর এই বিজারণ বিক্রিয়া থেকে। তাহলে কেউ বলতে পারবে এই যে টোটাল সেল রিঅ্যাকশন সেটা কি ধরনের বিক্রিয়া হবে? ইয়েস বলো। জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া, ভেরি গুড। অথবা এটাকে আমরা বলি রেডক্স রিঅ্যাকশন। মনে রাখবে, সিট ডাউন প্লিজ। গ্যালভানীয় কোষে জারণ বিজারণ বিক্রিয়ায় উৎপন্ন রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ক্লিয়ার? এইবার দেখো, যে আমরা বর্তনীটাকে সংযুক্ত করলাম, আমি বলেছি জিঙ্ক তড়িৎদ্বার থেকে জিঙ্ক পরমাণু দুটি ইলেকট্রন ত্যাগ করে Zn2+ আয়ন রূপে দ্রবণে আসে। এখন জিঙ্ক তড়িৎদ্বারে তো আর শুধু একটা জিঙ্ক পরমাণু নেই, অসংখ্য জিঙ্ক পরমাণু আছে এবং তাদের প্রত্যেকেই দুটি করে ইলেকট্রন বর্জন করে Zn2+ আয়ন রূপে দ্রবণে আসার চেষ্টা করে। এর ফলে এই তড়িৎদ্বারের পাশে অনেকগুলি ইলেকট্রনের উপস্থিতি লক্ষ্য করা যায়। এর ফলে এই তড়িৎদ্বারটি হয়ে যায় কি? ইলেকট্রন কি কণা? ঋণাত্মক আধান গঠিত কণা। এটা হয়ে যায় নেগেটিভলি চার্জড ইলেকট্রোড। ইয়েস প্লিজ ম্যাম, এটা যদি নেগেটিভলি চার্জড হয় তাহলে এটাকে আমরা অ্যানোড বলবো কেন? ভেরি গুড কোয়েশ্চেন। দেখো, তোমরা এর আগে যখন তড়িৎ বিশ্লেষণ পড়েছো, তোমরা পড়েছো যে, সিট ডাউন প্লিজ, ঋণাত্মক তড়িৎগ্রস্ত তড়িৎদ্বারকে আমরা বলি ক্যাথোড আর ধনাত্মক আধানগ্রস্ত তড়িৎদ্বারকে আমরা বলি অ্যানোড। কিন্তু যেহেতু এই অর্ধকোষ বা তড়িৎদ্বারে আমার অক্সিডেশন রিঅ্যাকশন সংঘটিত হচ্ছে, এই জন্য বাই ডেফিনিশন আমি এই জিঙ্ক তড়িৎদ্বারকে বলি অ্যানোড। ক্লিয়ার? এটাই কিন্তু তড়িৎ বিশ্লেষণ কোষের সঙ্গে গ্যালভানীয় কোষের একটি বিশেষ পার্থক্য, মনে রাখবে প্লিজ। ঠিক আছে? এইবার এই ইলেকট্রনগুলি পরিবাহিত হয়ে কপার তড়িৎদ্বারে এলো। কপার তড়িৎদ্বারে কি হয়? এই দ্রবণ তো নিজেই বিয়োজিত হয়ে আছে, দ্রবণে অনেকগুলো Cu2+ আয়ন উপস্থিত। এই Cu2+ আয়ন এই তড়িৎদ্বারে যায় আর ওই ইলেকট্রনগুলি গ্রহণ করে কপার পরমাণুতে পরিণত হয়। এর ফলে এই তড়িৎদ্বারে কিছু সময় পর ইলেকট্রনের ঘাটতি দেখা যায়। ফলে এই তড়িৎদ্বারটি হয়ে যায় পজিটিভলি চার্জড। ওকে, যদিও এটা পজিটিভলি চার্জড, তবুও যেহেতু এই অর্ধকোষে বিজারণ বিক্রিয়া সংঘটিত হচ্ছে, এই জন্য এই তড়িৎদ্বারকে বাই ডেফিনিশন আমরা বলি ক্যাথোড। ঠিক আছে? এইবার দেখো, যেই তড়িৎ বর্তনী সংযুক্ত করার পর ইলেকট্রন জিঙ্ক তড়িৎদ্বার থেকে পরিবাহী তারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কপার তড়িৎদ্বারে আসে, আমরা বলি বাই কনভেনশন যে কপার তড়িৎদ্বার থেকে তড়িৎ প্রবাহ জিঙ্ক তড়িৎদ্বারের দিকে হতে শুরু করে, যেটাই কিনা আমরা ভোল্ট মিটারের কাটার বিক্ষেপ দেখে বুঝতে পারি। ক্লিয়ার? এইবার দেখো, রিঅ্যাকশন তো চলছেই। যত সময় যায় ততই Zn পরমাণু দুটি ইলেকট্রন ত্যাগ করে Zn2+ আয়ন রূপে দ্রবণে আসে এবং এক সময় কি হয়, এই অর্ধকোষের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে Zn2+ আয়নের আধিক্য দেখা যায়। অর্থাৎ এই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণটি ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে পড়ে। আবার একই সঙ্গে এই অর্ধকোষ বা বিজারণ অর্ধকোষের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ থেকে অনেকগুলো Cu2+ আয়ন যায় এবং কপার পরমাণুতে
পরিণত হয়। এর ফলে এক সময় এই দ্রবণে SO4 আয়নের আধিক্য ঘটে এবং এই দ্রবণটি কি হয়, ঋণাত্মক আধানগ্রস্ত হয়ে পড়ে। এর ফলে দেখা যায় এটা হয়ে গেল ধনাত্মক আধানগ্রস্ত, এটা হয়ে গেল ঋণাত্মক আধানগ্রস্ত, আর এখানে অসংখ্য Zn2+ জিঙ্ক তড়িৎদ্বারের আশেপাশে ঘুরছে। এর ফলে আর কোনো জিঙ্ক পরমাণু ইলেকট্রন ত্যাগ করে Zn2+ আয়নে পরিণত হওয়ার প্রবণতা দেখায় না। এর ফলে একটা সময় পর এই কোষে তড়িতের প্রবাহ বন্ধ হয়ে যায়। ইয়েস প্লিজ। এই অসুবিধাটা আমরা কিভাবে দূর করতে পারি? ভেরি গুড কোয়েশ্চেন। অবশ্যই এই অসুবিধাটা আমরা দূর করতে পারি। বসো, আমি আগেই তোমাদেরকে বলেছিলাম যে সল্ট ব্রিজ সম্পর্কে পরে বলবো। সল্ট ব্রিজ কি দেখো, সল্ট ব্রিজ বানানোর জন্য আমরা এমন সব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নেই যাদের ক্যাটায়ন এবং অ্যানায়নের গতিবেগ প্রায় সমান হতে হবে, আর এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি অবশ্যই আমার কোনো অর্ধকোষের তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সঙ্গে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। যেমন ধরো KCl, KNO3 বা NH4NO3, ঠিক আছে? এই রকম তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে আমরা আগার আগরের সঙ্গে মিশাই। আগার আগর এখানে মিডিয়াম বা মাধ্যম হিসেবে কাজ করে। এবার তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলিকে আগর আগরের সঙ্গে মিশিয়ে দ্রবণ উৎপন্ন করে তাকে উত্তপ্ত করা হয়। উত্তপ্ত করে এই ইউ আকৃতির নলের মধ্যে ঢেলে শীতল করা হয়। শীতল করলে কি হয়, এই দ্রবণটা জমে গিয়ে জেলির মতো আকার বা অবস্থা প্রাপ্ত হয়। এই সিস্টেমটাকেই আমরা সল্ট ব্রিজ রূপে ব্যবহার করি। এখন সল্ট ব্রিজ রূপে কেন ব্যবহার করলাম, করলে কি হয় বা এই অসুবিধাটা কিভাবে দূর হয়? দেখো, এই দ্রবণে Zn2+ আয়ন অনেকগুলি আছে, ঠিক আছে? যে সল্ট ব্রিজ থেকে এই দ্রবণে কিছু সংখ্যক, ধরলাম আমি KCl ইউজ করেছি, কিছু সংখ্যক Cl- আয়ন এই দ্রবণে প্রবেশ করে এবং এই দ্রবণ থেকে কিছু সংখ্যক Zn2+ আয়ন সল্ট ব্রিজের ভেতরে প্রবেশ করে। আবার এই দ্রবণের ক্ষেত্রে কি হয়, এখানে SO4 আয়ন অনেকগুলি, এর ফলে এটি ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়ে গেছে, তাই তো? এবার সল্ট ব্রিজ থেকে কিছু সংখ্যক ধনাত্মক আয়ন বা এই ক্ষেত্রে K+ এই দ্রবণে প্রবেশ করে, আর এই দ্রবণ থেকে কিছু সংখ্যক SO4 আয়ন সল্ট ব্রিজে প্রবেশ করে। এর ফলে দুটি অর্ধকোষের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের তড়িৎ প্রশমতা বজায় থাকে, ঠিক আছে? তাহলে সল্ট ব্রিজ এখানে আমার কি কি কাজ করছে? দুটি অর্ধকোষের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণকে সংযুক্ত রাখছে প্রথমত, দ্বিতীয়ত দুটি অর্ধকোষের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণকে আলাদা রাখছে, মিশে যেতে দিচ্ছে না, আর তৃতীয়ত দুটি অর্ধকোষের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণকে তড়িৎ প্রশম রাখতে সাহায্য করছে, ঠিক আছে? এইবার এতক্ষণ আমরা যা পড়লাম এখানে সেগুলো একটা ভিডিওর মাধ্যমে দেখে নিই। A useful galvanic cell can be constructed by using zinc and copper. The anode is a zinc bar placed into a zinc sulfate solution. And the cathode is a copper bar placed into a copper 2 sulfate solution. The two solutions are connected by a porous sodium chloride salt bridge that prevents the two solutions from mixing but allows ions to migrate. Attaching a cell shows that electrons flow from zinc to copper. Because zinc is a more active metal than copper, it is more likely to lose electrons. For this reason, the zinc bar is oxidized, producing a zinc ion and 2 electrons per zinc atom. The copper ions in solution gain 2 electrons and are reduced to copper metal. As the reaction continues, excess positive zinc ions build up in the zinc solution. At the same time, the loss of copper ions from the copper sulfate solution creates an excess of negative sulfate ions.
positive sodium ions migrate into the copper sulfate solution from the salt bridge, while negative chloride ions migrate from the salt bridge to the zinc solution and maintain neutrality of the solutions. The reaction stops when the zinc bar or copper ions are depleted. The overall cell reaction can be written like this. ভিডিওটি কেমন লাগলো? দারুণ ম্যাম। হ্যাঁ সত্যি কেমিস্ট্রিটা খুব মজার বিষয়, তাই না? ইয়েস বলো। আমরা কি এই কোষটাকে সংক্ষেপে প্রকাশ করতে পারি? ভেরি গুড কোয়েশ্চন, বসো। দেখো গ্যালভানীয় কোষ বোঝাতে আমরা বারবার তো এই পুরো সেলটাকে একে একে বোঝাতে পারবো না, তার জন্য সংক্ষেপে একটা সংকেতের সাহায্যে এই গ্যালভানীয় কোষকে প্রকাশ করা যায়। সংকেত লেখার জন্য কি করতে হয়? দেখো অ্যানোডে সংঘটিত এই বিক্রিয়া, ক্যাথোডে সংঘটিত হচ্ছে বিজারণ বিক্রিয়া। গ্যালভানীয় কোষের সংকেত লেখার সময় আমরা প্রথমে অবশ্যই অ্যানোডের বিক্রিয়াটাকে সংক্ষেপে লিখব। বিক্রিয়াটা কি সংক্ষেপে লিখি আমি। Zn ছিল সলিড ফর্মে, হয়ে গেল Zn2+, চলে গেল দ্রবণে। ক্যাথোডের বিক্রিয়াটাকে সংক্ষেপে লিখলে আমি কি লিখব? ছিল Cu2+ ইন অ্যাকুয়াস স্টেট, হয়ে গেল কি হলো? Cu সলিড। ওকে, এইবার এই দুটি অর্ধকোষের বিক্রিয়াকে আমরা এই দুটি লাইন দ্বারা সংযুক্ত করে দিই। ঠিক আছে, হ্যাঁ বলো। ম্যাম তুমি দুটি লাইন আঁকলে কেন? ইয়েস, ভেরি গুড। দেখো এই দুটি অর্ধকোষের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণকে আমরা সল্ট ব্রিজের সাহায্যে সংযুক্ত করেছি। এই সল্ট ব্রিজটাকেই এই সংকেতে আমরা এই দুটি উল্লম্ব লাইন দ্বারা প্রকাশ করতে পারি। ঠিক আছে, ওকে দেন আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ ম্যাম। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। যদিও প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক ট্রান্সলেশনের ধাপগুলো কিন্তু একই রকম, পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে কিছু ট্রান্সলেশন ফ্যাক্টরের মধ্যে আর রাইবোজোমের প্রকৃতির উপর।